আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা শুরু করব সেটা হলো শেয়ার স্ট্রেংথ অফ সয়েল। তো শেয়ার স্ট্রেংথ অফ সয়েল বিষয়টা নিয়ে আলোচনা শুরু করার আগে যে বিষয়টা আমাদের একটু রিভিউ করে নেওয়া প্রয়োজন সেটা হলো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ স্ট্রেংথ। আমরা যে কোনো একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ বলতে কি বুঝি এটা আমরা শুরুতে একটু রিভিউ করি। এটা আমরা যদিও জানি, একটু রিভিউ করে নিব। অ্যান্ড দেন আমরা সয়েলের স্ট্রেংথ নিয়ে আলোচনা করব, সাথে সাথে এই বিষয়টাও আমাদের আলোচনায় চলে আসবে সয়েলের স্ট্রেংথটাকে কেন শেয়ার স্ট্রেংথ বলা হচ্ছে, ডিরেক্টলি কেন শেয়ার স্ট্রেংথ বলা হচ্ছে। তো আমরা নর্মালি যেটা জানি সেটা হলো যে কোনো একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেংথের ডেফিনেশন হলো সেই ম্যাটেরিয়ালসের উপর যখন একটা স্পেসিফিক লোড অ্যাপ্লাই করা হয়, সেই লোডের কারণে ধীরে ধীরে সে ম্যাটেরিয়ালসটা ডিফর্ম করে। ম্যাটেরিয়ালস যদি ডাকটাইল হয়, ডিফর্মেশনটা কম্পারেটিভলি বেশি হয়। ম্যাটেরিয়ালস যদি ব্রিটল হয়, কম্পারেটিভলি ডিফর্মেশন কম হয়। তো হোয়াট এভার দ্য থিং ইজ, দ্যাট মিনস আমরা যখন একটা ম্যাটেরিয়ালসের উপরে লোড অ্যাপ্লাই করি তার কিছু ডিফর্মেশন হতে থাকে, বাট সে একটা সার্টেন পরিমাণ রেজিস্ট্যান্স শো করে। কিন্তু লোড অ্যাপ্লাই করার ফলে একটা সার্টেন পরিমাণ লোড অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে সে খুবই কম রেজিস্ট্যান্স বা একদমই রেজিস্ট্যান্স করছে না, বাট সে অনেক বেশি ডিফর্ম করে যাচ্ছে। তাহলে ওই যে অবস্থা, তার মানে সর্বোচ্চ যে পরিমাণ লোড সে কি করতে পারে, রেজিস্ট করতে পারে, মানে তার ফেইলারের ঠিক আগ মুহূর্তে তার যে রেজিস্ট্যান্সটা, এইটাকেই বলা হয় একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেংথ। তার মানে একটা ম্যাটেরিয়ালসের স্ট্রেংথের ডেফিনেশন হলো তার উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয় এবং লোডটা ধীরে ধীরে ইনক্রিজ করা হয়, করে তাকে যখন ফেইল করানো হয়, ফেইল করার ঠিক আগ মুহূর্তে সে যে রেজিস্ট্যান্সটা শো করে সেটাই হলো তার স্ট্রেংথ। তো সয়েলের ক্ষেত্রেও কথা একই, যে সয়েলের উপরে যখন আমরা লোড অ্যাপ্লাই করব সয়েলও ফেল করবে, কিন্তু সয়েল ফেল করার ঠিক আগ মুহূর্তে সয়েল যে স্ট্রেংথটা শো করবে, সেই যে রেজিস্ট্যান্সটা শো করবে, সেই রেজিস্ট্যান্সটাকে সয়েলের স্ট্রেংথ বলবো আমরা। এখন প্রশ্নটা হলো শেয়ার স্ট্রেংথ কেন বলছি, শেয়ার শব্দটাকে কেন ব্যবহার করছি। তো সেটা বোঝার জন্য আমাদের এই নিচের ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। আমরা যদি এই নিচের ডায়াগ্রামটার দিকে একটু খেয়াল করি, আমাদের প্র্যাকটিক্যালি সয়েল পার্টিকেলগুলো যতটাই কোর্স গ্রেইন হোক বা যতটাই ফাইন গ্রেইন হোক না কেন, সে কিন্তু আসলে এরকম ইন্ডিভিজুয়াল অসংখ্য পার্টিকেলের সামেশন। সো যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করি, যেখানে দেখা যাচ্ছে সিগমা বলে একটা লোড যখন আমরা অ্যাপ্লাই করবো একটা পার্টিকুলার সয়েলের উপরে, সেই লোডটা সয়েলের প্রত্যেকটা পার্টিকেলের ভিতরে একটা মোমেন্টাম তৈরি করবে। তো মোমেন্টাম যখন তৈরি করে তখন তাদের ভিতরে একটা মুভমেন্ট হওয়ার চেষ্টা হয়। তো এইটাই আমি জাস্ট একটু গ্রাফিক্যালি একটু দেখাইতে চাচ্ছি, সেটা হলো তাদের ভিতরে এই যে একটা মুভমেন্ট হওয়ার চেষ্টা হয়। এবার নেচারে আমরা কি দেখি, নেচারে আমরা দেখি একটা সয়েলের উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয়, এবং কিছুক্ষণ আগেই বলেছি সয়েল কেন, যে কোনো ম্যাটেরিয়ালসের উপরে যখন লোড অ্যাপ্লাই করব ম্যাটেরিয়ালসটা ডিফর্ম করবে। সো আমরা নেচারে সবসময় দেখে আসছি, আমি যদি এখানে একটা এরকম প্লেন এঁকে ফেলি, দেখা যাবে যে একটা সয়েলের উপরে যদি লোড অ্যাপ্লাই করা হয়, দেখা যাবে এরকম একটা ইনক্লাইন প্লেন বরাবর সয়েলটা ফেল করে মানে হলো লাইক এটা একটা যদি সয়েল লাম্প হয়, এটার উপরে যদি লোড অ্যাপ্লাই করা হয়, দেখা যাবে সে রেজিস্ট করতেছে, করতে করতে একটা সার্টেন টাইমে দেখা যাবে এরকম একটা ইনক্লাইন প্লেন বরাবর, আমি ধরে নিলাম এই যে এই সয়েলগুলো ফেল করবে। তার মানে এই সয়েলগুলো দেখা যাবে স্লাইড করে এদিকে চলে আসবে, আর এই সয়েলগুলো স্টেবল থাকবে। তার মানে আমার সয়েল দেখা যাবে রেজিস্ট করতে করতে একটা সার্টেন লেভেল এমন চলে আসবে যখন দেখা যাবে তার রেজিস্ট্যান্স একদম কম থাকবে, বা সে তেমন কোনো লোডই রেজিস্ট করতে পারতেছে না, বাট সয়েলগুলো কি করছে, স্লাইড করে চলে আসছে। তার মানে সয়েলটা কি করে গেছে, ফেল করে গেছে। তার মানে তার প্রচুর পরিমাণ ডিফরমেশন হবে, তার কিন্তু সে আর বেশি রেজিস্ট করতে পারবে না। তাহলে ঠিক ওই ফেইলারের আগ মুহূর্তে, দ্যাট মিনস স্লাইডের আগ মুহূর্তে সে যে পরিমাণ লোডকে রেজিস্ট করে দিচ্ছে সেটাই হলো তার স্ট্রেংথ। এখন প্রশ্নটা হলো কেন শেয়ার স্ট্রেংথ বলবো। শেয়ার স্ট্রেংথ বলবো এই কারণে, কারণ নেচারে সয়েল সবসময় ফেল করে শেয়ারে, তার মানে এরকম একটা ইনক্লাইন ফেজে ফেল করবে। সয়েল যেহেতু সবসময় এরকম একটা ইনক্লাইন ফেজে ফেল করবে, ইনক্লাইন ফেজে ফেল করার জন্য যদি আমরা একটু এখানে একটু লক্ষ্য করি, তার মানে এই যে এই সয়েলটা যেটা আমি হাইলাইট করতেছি, এই সয়েল এবং এই সয়েল, এই দুইটা সয়েলের সারফেসে কিন্তু একটা ফ্রিকশন জেনারেট করবে। তার মানে ফেইলারের আগ মুহূর্তে তাদের মধ্যে কিন্তু একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স আসবে। আবার ঠিক একইভাবে এই যে সয়েল পার্টিকেল, আবার এই যে সয়েল পার্টিকেল, এই দুইটা সয়েল পার্টিকেলেরও
মাঝখানে কিন্তু স্লাইড করবে, মানে একটা পার্টিকেলের উপর আরেকটা কি করবে, স্লাইড করে চলে যাবে যখন ফেল করবে। তাহলে এইভাবে একটা পার্টিকেলের উপর আরেকটা পার্টিকেল যখন স্লাইড করে চলে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু তাদের সারফেসে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হয়। আমরা ফর এক্সাম্পল আমরা দুইটা হাত যদি একটা আর একটা হাতের উপর রেখে একটা হাতকে আরেকটা হাতের উপর স্লাইড করার চেষ্টা করি তাহলে দেখা যাবে সেখানে কি হবে, একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একটা পার্টিকুলার সয়েলের উপরে যখন লোড অ্যাপ্লাই করা হয় সে একটা ইনক্লাইন ফেজে ফেল করে, আর ইনক্লাইন ফেজে ফেল করার সময় সে পার্টিকেলগুলোর ভিতরে একটা ফ্রিকশনাল ফোর্স তৈরি করে বা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি করে। এবং আমরা খুব ভালো করে জানি ফ্রিকশনাল রেজিস্ট্যান্স বা ফ্রিকশনাল ফোর্স এটা এক ধরনের শেয়ার ফোর্স, কারণ এটা প্রত্যেক দুইটা সারফেসে শেয়ারিং এর মাধ্যমে এই রেজিস্ট্যান্সটা তৈরি হচ্ছে। তো এই কারণে আমরা সয়েলের স্ট্রেংথটাকে সবসময় বলি শেয়ার স্ট্রেংথ। সো আমি যদি বিষয়টাকে আবার একটু রিপিট করি, তার মানে আমি একটা পার্টিকুলার সয়েলের উপরে যখন লোড অ্যাপ্লাই করব, লোড অ্যাপ্লাই করলে সেই সয়েলটা একটা ইনক্লাইন প্লেন বরাবর ফেল করবে, এবং যেহেতু সয়েল পার্টিকেল ইন্ডিভিজুয়াল পার্টিকেল, সবগুলো ইন্ডিভিজুয়াল পার্টিকেল, সো একটা ইনক্লাইন প্লেন এসে ফেল করার সময় একটা পার্টিকেলের উপর একটা পার্টিকেল স্লাইডিং হবে। তো স্লাইডিং হওয়া মানে হলো ফ্রিকশনাল ফোর্স বা শেয়ার রেজিস্ট্যান্স ডেভেলপ করা। সো ফেইলারের ঠিক আগ মুহূর্তের রেজিস্ট্যান্সটাই হলো স্ট্রেংথ, আর শেয়ারের ঠিক আগ মুহূর্তে যেহেতু সে শেয়ার রেজিস্ট্যান্স তৈরি করে, দ্যাটস ওয়াই সয়েলের স্ট্রেংথকে বলা হয় শেয়ার স্ট্রেংথ। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম কেন আমরা সয়েলের স্ট্রেংথকে শেয়ার স্ট্রেংথ বলছি। আচ্ছা, এখানে হলো যে কেন আমাদের সয়েলের স্ট্রেংথ বলি, শেয়ার স্ট্রেংথ বলি, স্ট্রেংথ বলি, যেটাই বলি না কেন সেটাকে কেন আমাদের লাগবে, এটা অবশ্যই ফাউন্ডেশন ডিজাইন করার জন্য আমাদের সয়েল স্ট্রেংথ জানা দরকার। হাইওয়ে রাস্তা যদি তৈরি করতে চাই ডেফিনেটলি স্ট্রেংথ, কারণ স্ট্রেংথের উপরেই নির্ভর করবে তার উপরে কি পরিমাণ লোড যেতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমি যদি কোনো একটা স্লোপ বা ইমবাঙ্কমেন্ট তৈরি করি, এই যত কাজ আছে সবগুলো কাজের জন্যই আমার কি লাগবে, সয়েলের স্ট্রেংথ ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন বিষয়টা হলো একটা পার্টিকুলার সয়েলের স্ট্রেংথে কি কি বিষয় কন্ট্রিবিউট করে আর কি কি বিষয়ের কারণে ভ্যালুগুলো ফ্লাকচুয়েট হতে পারে সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। এখন যে জিনিসটা ঘটে সেটা আমি বলবো, তবে সেটা বলার আগে আমি একটা টিপিক্যাল ইকুয়েশন আছে আমাদের সয়েলের, আমরা এই টিপিক্যাল ইকুয়েশনের ডেভেলপমেন্টও একটু পরে দেখবো, বাট আমি শুরুতে একটু লিখে নিতেছি। আপাতত হলো যে আমরা জানি স্ট্রেংথে, তো আমরা শেয়ার স্ট্রেংথ যেহেতু শেয়ার স্ট্রেসকে আমরা যেহেতু টাউ দ্বারা রিপ্রেজেন্ট করি, সো স্ট্রেংথকেও আমরা টাউ দ্বারা রিপ্রেজেন্ট করবো। সো এটার বেসিক ইকুয়েশন টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi। আচ্ছা, এটা হলো আমাদের বেসিক ইকুয়েশন, এটা হলো আমাদের সয়েলের শেয়ার স্ট্রেংথের বেসিক ইকুয়েশন। স্ট্রেংথ হলো টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi। এখন এগুলোর প্রত্যেকটার অর্থ কি এগুলো আমরা সামনে এক্সপ্লেন হবে, এখন আমি শুধুমাত্র নাম আকারে বলে যাচ্ছি। এখানে সি যে বিষয়টা আছে, এই সি বিষয়টা হলো কোহেশন, এই সিটাকে আমরা বলি কোহেশন। তার মানে ওয়াটারের প্রেজেন্সে একটা বন্ডিং তৈরি হয় পার্টিকেলের গুলোর ভিতরে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে, এটার ফলে যে বন্ডিংটা তৈরি হয় সেটাকে আমরা বলি কোহেশন, এবং সেটাকে সি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে যে সিগমা যে টার্মটা আছে, এই সিগমা টার্মটা আসে ওভারবার্ডেন প্রেসার থেকে, তার মানে গামা এইচ করে আমি সয়েলটা যত নিচ থেকে কালেক্ট করব গামা এইচ করে তার সিগমাটা আমি বের করে নিব। সো যেখানে যত ডেপথের সয়েল হবে সেই অনুযায়ী আমার গামা এইচ করে সিগমা আমি ক্যালকুলেশন করব। আর সি যে বিষয়টা আছে কোহেশন, সেই সি কোহেশনটা সরাসরি বের করা যায় আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্টের মাধ্যমে, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট। তো সেই টেস্টের ব্যাপারে এই শেয়ার স্ট্রেংথ আজকে আলোচনা হবে না, বাট এই শেয়ার স্ট্রেংথ টপিকসে কিছু আলোচনা করব। এছাড়া জিওটেকনিক্যাল যে ল্যাব আছে সেই ল্যাবেও আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট দেখব। তাহলে সি কি, সি কিভাবে বের করা যায় কিছুটা আইডিয়া পেলাম, সিগমা কিভাবে বের করা যায় আইডিয়া পেলাম, tan phi, এই ফাইটা হলো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এইটা আজকের লেকচারে আমি কিছুটা দেখাবো যে এই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের ভ্যালুটা কি, আর এই ফাইটা এটা আজকে কিভাবে বের করা হয় আজকে দেখানো হবে না, নেক্সট ক্লাসে আলোচনা করা হবে। এই অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনটা বের করার জন্য আমরা যে টেস্টটা করি সেটাকে বলা হয় ডিরেক্ট শেয়ার টেস্ট। ডিরেক্ট শেয়ার টেস্ট, তো ডিরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন বের করা যায়, এবং আমাদের যে 3-4 যে ল্যাবটা আছে সেশনাল আছে সেখানেও আমরা আসলে ডিরেক্ট শেয়ার টেস্ট করব, এবং সেখান থেকে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন কিভাবে বের করা যায় আমরা দেখব। সো দিস ইজ মাই ফান্ডামেন্টাল ইকুয়েশন যে টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi।
আচ্ছা, এবার আমি দেখবো যে এই যে সি বা ফাই এর যে বিহেভিয়ারটা সেটা কিভাবে আমরা পার্থক্য করতে পারি। তো সেটার অনুযায়ী এখানে বলা হয়েছে যে সয়েলের এই যে স্ট্রেংথ টাউ, এই টাউ তিনটা ফ্যাক্টরের উপর নির্ভর করে এখানে বলে দেওয়া আছে। একটা হলো রেজিস্ট্যান্স ডিউ টু ইন্টারলকিং, যে পার্টিকেল গুলো থাকে তাদের ভিতরে যে ইন্টারলকিংটা তৈরি হয় সেই ইন্টারলকিং এর কারণে। আর আরেকটা বিষয় হলো তাদের ভিতরে ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, পার্টিকেল গুলোর ভিতরে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হয়। আর একটা হলো অ্যাডহেশন বা কোহেশন যে তৈরি হয় তাদের ভিতরে, অ্যাডহেশনের মাধ্যমে, অ্যাডহেশনের জন্য যে কোহেশন ফোর্সটা তৈরি হয় সেই কোহেশন ফোর্সের মাধ্যমে। তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি আমি ভাগ করে ফেলি তাহলে এই পার্টটুকু আসলে আমাকে বলছে হলো সি এর ভ্যালু কারণে আমি সয়েলের স্ট্রেংথ পাচ্ছি, এবং এই দুটো জায়গা মিক্সড করে অ্যাকচুয়ালি আমার ফাইয়ের কন্ট্রিবিউশনটা আছে। তার মানে ইন্টারলকিং অ্যান্ড ফ্রিকশন বোথ কন্ট্রিবিউট করে ফাইয়ে, আর কোহেশনটা আসে আমার সিতে। আচ্ছা, তো কিভাবে ফাংশন করে এটা একটু আমরা বলি, আলোচনা করি, এবং সব সয়েলের জন্য সবগুলো ইম্পর্টেন্ট কিনা সেটা যদি একটু বলি। সো শুরুতেই ইন্টারলকিং এর যে বিষয়টা আসে, তার মানে আমার তো পার্টিকেল গুলো, আমি যদি একটু আঁকি, আমার পার্টিকেল গুলো তো স্মুথ না। হ্যাঁ, তো স্মুথ যদি না হয় আমার নেচারে হয়তোবা পার্টিকেল গুলো এইভাবে হয়তোবা থাকতে পারে। হ্যাঁ, এইভাবে আমার নেচারে পার্টিকেল গুলো এইভাবে হয়তোবা থাকবে। এই যে পার্টিকেল গুলো নেচারে যখন থাকে তখন এই যে এদের কিন্তু কিছু ইডস বের হয়ে থাকে, এই যে এখানে কিছু ইডস বের হয়ে আছে। তাহলে এই ইডস গুলো একটা আরেকটার উপরে যখন স্লাইড করার চেষ্টা করে তখন এই ইডস এর কারণে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, এটাকে আমরা বলতেছি ইন্টারলকিং। তার মানে তার অবস্থানগত কারণে এবং তার শেপের কারণে তাদের ভিতরে একটা টেম্পোরারি লকিং, মানে খাঁচে খাঁচ মিলে যাওয়া বা এরকম যে কথাটা আমরা আসলে প্রচলিত আর কি, হ্যাঁ, সেইটার কারণে। তার মানে এখানে একটা লকিং তৈরি হয়, এবং এই লকিং এর কারণে যখন তাদের উপরে লোড অ্যাপ্লাই করে তখন একটা পার্টিকেল একটা পার্টিকেলের উপর স্লাইড করার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স তৈরি করে। সো এটা হলো ইন্টারলকিং এর কন্ট্রিবিউশন। আর ফ্রিকশনাল কন্ট্রিবিউশন তো খুব স্পষ্টই আমরা বুঝতে পারতেছি, একটা আরেকটার উপরে যখন স্লাইড করবে তখন তাদের এই সারফেসে ডেফিনেটলি তাদের সারফেস গুলো তো স্মুথ না, তো স্মুথ যেহেতু না তার মানে এখানে একটা ফ্রিকশনাল রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে। সো এই যে ইন্টারলকিং এর কারণে এবং ফ্রিকশনাল রেজিস্ট্যান্সের কারণে সয়েলের ফেইলার বা স্লাইডিং এর এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স আমরা পাই, এবং সেটার মেইন কন্ট্রিবিউট আমরা পাই ফাই। এবং এই দুইটার কন্ট্রিবিউশনের ফলে আমার ফায়ের ভ্যালু নির্ভর করে, এই দুইটার কন্ট্রিবিউশন যত বেশি হবে আমার ফায়ের ভ্যালু তত বেশি হবে, আর এই দুইটার কন্ট্রিবিউশন যত কম হবে ফায়ের ভ্যালু তত কম হবে। আচ্ছা, এবার আসি হলো আমরা অ্যাডহেশনে। অ্যাডহেশনের বিষয়টা হলো এরকম, আমি প্রত্যেকটা পার্টিকেলের সারফেসে কিন্তু ফ্রি ইলেকট্রন আছে, প্রত্যেকটা সারফেসে ফ্রি ইলেকট্রন আছে। তো ফ্রি ইলেকট্রন যখন থাকে এইখানে যখন আমি পানি যোগ করব, পানি যোগ করলে পানিটা কি করে, পানি তার H2O আমরা সাংকেতিক চিহ্ন জানি, তাহলে পানি তার অক্সিজেন হাইড্রোজেনের সাথে ট্যাগড হয়ে থাকে, আর হাইড্রোজেন তার ফ্রি ইলেকট্রন দিয়ে এই একটা মলিকুলের সাথে কানেক্টেড থাকে। আবার এই একই পানির আরেকটা হাইড্রোজেন তার পজিটিভ আয়ন দিয়ে আরেকটা নেগেটিভ আয়নের সাথে কি করে, একটা বন্ড তৈরি করে। তার মানে এখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে পানির প্রেজেন্সে, তবে এখানে কিন্তু ওয়াটারের প্রেজেন্সটা জরুরি, ওয়াটারের প্রেজেন্সে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হয়, সো এটাকে আমরা বলছি কোহেশন। তার মানে এইখানে যখন আমি পার্টিকেলের উপর লোড অ্যাপ্লাই করে স্লাইড করতে যাব, একটা থেকে আরেকটাকে স্লাইড করতে যাব, তখন কিন্তু এই যে এদের ভিতরে যে একটা বন্ডিং তৈরি হয়েছে, হ্যাঁ, এই যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে এই পার্টিকেলগুলোর মাঝখানে, যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়েছে, এই হাইড্রোজেন বন্ডকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স বলে আমরা জানি, এটাকে আমরা পড়ে আসছি। তখন এই বন্ডিংটা না ভেঙে একটা আরেকটার উপরে কি করতে পারে না, স্লাইড করতে পারে না। তার মানে আমি লোড অ্যাপ্লাই করে এটাকে যখন স্লাইড করার চেষ্টা করব তখন এই বন্ডিংটা স্লাইডিং এর এগেইনস্টে একটা রেজিস্ট্যান্স শো করবে। তো স্লাইডিং এর এগেইনস্টে বা ফেইলারের এগেইনস্টে যে রেজিস্ট্যান্সটা শো করে সেটাই তো তার স্ট্রেংথ, এবং এই ভ্যালুটা থেকেই আমি অ্যাকচুয়ালি ফি এর ভ্যালুটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে আমাদের একটা পার্টিকুলার সয়েলের যে স্ট্রেংথ টাউ, এবং টাউটার যে আমরা বেসিক সূত্র, হ্যাঁ সূত্র কিভাবে ফি প্লাস সিগমা টেন ফাই হলো সেটা নিয়ে আমি পরে কথা বলতেছি, একটু পর আজকের ক্লাসে আলোচনা হবে। কিন্তু বিষয়টা হলো কিভাবে আসে, হ্যাঁ, কোন কোন জায়গা থেকে এটার কন্ট্রিবিউশনটা হয় সেটা অলরেডি আমরা আলোচনা করলাম, এবং এই অনুযায়ী কিন্তু বলা হয় যে সয়েলের স্ট্রেংথের কন্ট্রিবিউটর হলো এই তিনটা ফ্যাক্টর হলো ইন্টারলকিং, ফ্রিকশন এন্ড কোহেশন, যার ভিতরে ইন্টারলকিং এবং ফ্রিকশন কম্বাইন্ড ওয়েতে ফায়ে
আকারে প্রকাশ পায়, আর কোহেশনটা সরাসরি সি আকারে প্রকাশ পায়। এবং আমরা এই ফায়ার ভ্যালু ডিরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে বের করতে পারি, এবং আমরা কোহেশনের ভ্যালু আমরা আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, তো এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আচ্ছা, এই ফ্যাক্টর নিয়ে কথা বলার আগে এর পরে কিছু লিটারেচার আলোচনা করা আছে। এই পরের লিটারেচার গুলোর ব্যাপারে আগে একটু কথা বলে নেই, তারপরে আমি কন্ট্রিবিউশনটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো সকল সয়েলেই ফায়ের ইম্পর্টেন্স আছে কিনা, বা সকল সয়েলেরই সি এর ইম্পর্টেন্স আছে কিনা। এখন প্র্যাকটিক্যালি বলতে গেলে আমাদের নেচারে আমরা একদম পিওর স্যান্ড বা পিওর ক্লে সেভাবে আসলে খুব একটা কিন্তু পাওয়া যায় না। তার মানে স্যান্ড ক্লে মিক্সড অবস্থায় থাকে, কোনোটার হয়তো প্রপোর্শন বেশি থাকে, কোনোটার প্রপোর্শন কম থাকে। তাহলে আমরা বলতে পারি ইন জেনারেল আমাদের অধিকাংশ সয়েলেই সি এরও একটা কন্ট্রিবিউশন থাকে, আমাদের ফায়েরও একটা কন্ট্রিবিউশন থাকে অধিকাংশ সয়েলে। কিন্তু যদি আমাদের সয়েলটা স্যান্ড ডোমিনেটিং হয়, আমাদের সয়েলটা যদি স্যান্ড ডোমিনেটিং হয়, তখন যে বিষয়টা ঘটে সেটা হলো সেই সয়েলের ক্ষেত্রে সি এর কন্ট্রিবিউশনটা খুবই ইনসিগনিফিকেন্ট থাকে। সি এর কন্ট্রিবিউশন খুবই ইনসিগনিফিকেন্ট থাকে যদি আমাদের সয়েল স্যান্ড ডোমিনেটিং হয়। এবং সেই ধরনের সয়েলে শুধুমাত্র এই যে এই পরের টার্মটুকু, এই যে সিগমা ট্যান ফাই, এই জায়গাটুকু নিয়ে শুধু আলোচনা করা হয়, ফ্রিকশন নিয়ে আলোচনা করা হয়। আর আমাদের সয়েল যদি দেখা যায় যে ফাইন ডোমিনেটিং হয়, তার মানে ক্লে পার্টিকেল খুব বেশি পরিমাণে থাকে, সামান্য কিছু স্যান্ড থাকে, সেখানে দেখা যায় ফ্রিকশনটা খুব বেশি ফাংশন করে না, সেখানে কোহেশনটাই মেইনলি ফাংশনাল থাকে। সেখানে আমরা সি এর ভ্যালুটা বের করে সরাসরি টাউ ইকুয়াল টু সি বলি। আর স্যান্ডি সয়েল হলে আমরা সিটাকে অনেক ক্ষেত্রে ইগনোর করি, টাউ ইকুয়াল টু সিগমা ট্যান ফাই বলে দিই। আচ্ছা, এখন প্রশ্নটা হলো স্যান্ডি সয়েলে কেন আমি সিটাকে ইগনোর করছি, বা ক্লে টাইপ সয়েলে কেন আমি ফাইটাকে ইগনোর করছি, সেটা যদি একটু বলি। এটা একটু গ্রাফিক্যালি যদি একটু দেখায় আলোচনা করি বেটার হবে। সেটা হলো বিষয়টা এরকম থাকে যে আমাদের কোর্স পার্টিকেলগুলো কম্পারেটিভলি অনেক বড় বড় পার্টিকেল, কোর্স পার্টিকেল অনেক বড় বড় পার্টিকেল। তো বড় বড় পার্টিকেল থাকার কারণে এদের এই যে এদের ইডস গুলো কিন্তু বড় থাকে। এদের ইডস গুলো বড় থাকার কারণে এদের ভিতরে ইন্টারলকিংটাও বড় হয়। তো এদের ভিতরে ইন্টারলকিংটা যেহেতু বড় হয়, আবার এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সারফেসও কিন্তু বড়, এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সারফেসও বড়। সো ইন্ডিভিজুয়াল সারফেস বড় হওয়ার কারণে তাদের ইন্ডিভিজুয়ালি ফ্রিকশনটাও অনেক বেশি হয়। দ্যাটস ওয়াই এই পার্টিকেলগুলোর ভিতরে ইন্টারলকিং এবং ফ্রিকশন খুব ভালোভাবে কাজ করে। দ্যাটস ওয়াই এই যে ফ্রিকশনাল পার্ট, যেটা এই ফ্রিকশনাল পার্ট বড় পার্টিকেলে খুব ইফিশিয়েন্টলি ফাংশন করে। নাও হোয়াট অ্যাবাউট কোহেশন? কোহেশনের বিষয়টা হলো এরকম, আমরা তো জানি যে এখানে ইলেকট্রন আছে, হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করবে, পজিটিভ আয়ন শেয়ার করে একটা বন্ড তৈরি করবে, একটা হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এখন এই পার্টিকেলগুলো ফর এক্সাম্পল এই ফেজ বরাবর এই পার্টিকেলগুলো যখন স্লাইড করার চেষ্টা করবে, দেখা যাবে এই পার্টিকেলগুলোর সেলফ ওয়েট কম্পারেটিভলি বেশি। তো সেলফ ওয়েট বেশি হওয়ার কারণে গ্র্যাভিটেশনাল ফোর্স এদের কি হবে, বেশি হবে। সো এদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেই পরিমাণ থাকে, ভ্যান ডার ওয়ালস ফোর্স তার চেয়ে অনেক কম, বা হাইড্রোজেন বন্ডের ক্যাপাসিটি সেই তুলনায় অনেক কম থাকে। সো দেখা যায় হাইড্রোজেন বন্ড বা যে ভ্যান ডার ওয়ালস ফোর্স এদের মধ্যে কাজ করে, সেটা আর পার্টিকেলকে ধরে রাখতে পারে না, কারণ পার্টিকেলের সেলফ ওয়েট বেশি, গ্র্যাভিটেশনাল ফোর্সও বেশি, সে স্লাইড করে চলে যায়। কিন্তু ইন্টারলকিং আর ফ্রিকশন একটা সিগনিফিকেন্ট পরিমাণ রেজিস্ট্যান্স দেয়। দ্যাটস ওয়াই আমাদের পার্টিকেল যদি কোর্স পার্টিকেল হয়, দ্যাট মিনস পার্টিকেলের সাইজ যদি বড় হয়, তখন ইন্টারলকিং আর ফ্রিকশনই মেইনলি তার স্ট্রেংথের কন্ট্রিবিউটর হয়। হাইড্রোজেন বন্ড বা ভ্যান ডার ওয়ালস ফোর্স সামান্য একটা কন্ট্রিবিউশন দেয়, বাট সেটা আমরা অনেক ক্ষেত্রেই ইগনোর করি। আচ্ছা, এটা গেল আমাদের কোর্স পার্টিকেলের জন্য। এই কারণে কোর্স পার্টিকেল যখন আমরা কাজ করি, ফ্যান ডোমিনেটিং সয়েলে কাজ করি, আমরা সেই ক্ষেত্রে অনেক সময় সি আর বের করি না, ডিরেক্টলি আমরা ডিরেক্ট শেয়ার টেস্টের মাধ্যমে ফাই বের করে টাউ ইকুয়াল টু সিগমা ট্যান ফাই করে স্ট্রেংথ যা আসে সেটাই বলে দিই তার স্ট্রেংথ। আচ্ছা, এবার পার্টিকেল যদি ছোট পার্টিকেল হয়, হুইচ ইজ ক্লে পার্টিকেলে যেটা হয়, পার্টিকেলগুলো খুবই ছোট ছোট, এবং আমরা সিভ অ্যানালাইসিস করেও কিন্তু দেখেছি একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেল কত 1000 গুণ পর্যন্ত ছোট হতে পারে, এত ছোট ছোট পার্টিকেল থাকে। তো ছোট ছোট পার্টিকেল যেহেতু থাকে, আবার একটা বিষয় আছে, এখানে ড্রয়িংটা একটু ভুল হয়েছে, আমাদের ক্লে টাইপ পার্টিকেলের শেপ গুলো কিরকম হয়, একটু এরকম ফ্লেকি শেপ হয় না, এরকম ফ্লেকি শেপ হয়। হ্যাঁ, এবং বড় পার্টিকেল গুলোর তুলনায় এটা হয়তো 1000 গুণ ছোট, একটু আগে যে পার্টিকেল গুলো আঁকলাম।
তাহলে এই ফ্লেকি পার্টিকেল বা এই ধরনের পার্টিকেল যখন হয় এদের কিন্তু ইডস তেমন একটা থাকে না, আবার এদের পার্টিকেলের সাইজও যেহেতু ছোট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের সারফেসে ফ্রিকশনও কিন্তু খুবই ইনসিগনিফিকেন্ট হবে। দ্যাটস ওয়াই ইন্টারলকিং বা ফ্রিকশন এই পার্টিকেলে খুব বেশি ফাংশন করে না। ফাংশন না করার কারণে সেই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স, তার মানে এই যে জায়গাটুকু, এই ফ্রিকশনাল রেজিস্ট্যান্স যেটা ইন্টারলকিং এবং সারফেস ফ্রিকশনের মাধ্যমে এসে ক্লে পার্টিকেলে আসে না। আচ্ছা, এবার আসি আমি একটু কোহেশনটা কোথা থেকে আসতেছে? হাইড্রোজেন বন্ড থেকে। এখন এখানে যে বিষয়টা হয়, নেগেটিভ আয়ন আর হাইড্রোজেন কি করতেছে? পজিটিভ আয়ন শেয়ার করতেছে। সো এইখানে একটা ভ্যান ডার ওয়ালস ফোর্স আগেও তৈরি হয়েছে, এখনো ভ্যান ডার ওয়ালস ফোর্স তৈরি হয়, কিন্তু পার্টিকেলের ওয়েট সাইজ যেহেতু খুবই ছোট, ওয়েটও কি হয়? খুবই কম হয়। সাইজ ছোট, ওয়েটও খুব কম, এবং সেই ওয়েটের গ্র্যাভিটেশনাল ফোর্সও খুব কম থাকে। দ্যাটস ওয়াই এই পার্টিকেলটা যখন একটা ইনক্লাইন ফেজেস, এরকম একটা ইনক্লাইন ফেজে ফেল করার চেষ্টা করে, তখন এই হাইড্রোজেন বন্ডটা সাফিসিয়েন্ট পরিমাণ থাকে যেটা পার্টিকেলগুলোকে ধরে রাখতে পারে এবং খুব ভালো একটা ইম্প্যাক্ট দেয়। সো এই কারণে যখন আমরা ক্লে টাইপ সয়েল নিয়ে কাজ করি, তখন অনেক ক্ষেত্রে যেহেতু তার ইন্টারলকিং বা ফ্রিকশন আমি তেমন কোনো রেজিস্ট্যান্সই পাবো না, বা ওইটার তেমন একটা সিগনিফিকেন্সই থাকবে না। তো এই কারণে ওই সকল ক্ষেত্রে আমরা যে সিগমা ট্যান ফাই এই বিষয়টাকে আলোচনা না করে শুধুমাত্র সি ক্যালকুলেশন করি, আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেংথ থেকে সি ক্যালকুলেশন করে টাউ ইকুয়াল টু সি বলে আমরা বলে দেই আমাদের সয়েলের স্ট্রেংথ হলো এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইন জেনারেল সয়েলে আমাদের ফ্রিকশনও থাকবে, কোহেশনও থাকবে, কিন্তু সয়েল যদি কোর্স গ্রেইন হয়, মেইনলি কোর্স ডমিনেটিং হয়, আমরা কাজ সহজ করার জন্য চাইলে শুধুমাত্র একটা টেস্ট করে সেখান থেকে ডাটা ইন্টারপ্রেট করতে পারি। আর সয়েল যদি ফাইন গ্রেইন হয়, দেন আমরা শুধুমাত্র কোহেশনের ডাটা নিয়ে কাজটা করতে পারি। আচ্ছা, এটা গেল আমাদের, এবং এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু পরে আলোচনা করা আছে, কনসেপ্ট অফ কোহেশন, ফ্রিকশনের যে বিষয়গুলো ওটা দেখে নেবে, এখানে আমি একসাথে আলোচনাটা করে ফেললাম। আচ্ছা, এইবার যে বিষয়গুলো এখানে আলোচনা হচ্ছে সেটা হলো, এতক্ষণ তো আমরা দেখলাম যে কি কি কারণে সয়েল তার স্ট্রেংথ পায়, কি কি কারণে সে রেজিস্ট্যান্সটা শো করে, কিন্তু তার যে রেজিস্ট্যান্সটা নর্মালি শো করার কথা সেই ভ্যালুটাও কিছুটা ফ্লাকচুয়েট করে। সে ফ্লাকচুয়েটিং এর কারণে হেটারোজেনিয়াস নেচার অফ সয়েল, হেটারোজেনিয়াস নেচার অফ সয়েল বলতে আমি যদি একই রকম সয়েল না পাই, কিছুক্ষণ পর পর যদি সয়েলে আমি হয়তো বা কাজ করতেছি, আমার হয়তো বা সারফেস থেকে 15 ফিট সয়েল নিয়ে আলোচনা করতে হবে, বা 15 ফিট সয়েল আমার কনসার্ন, যে একটা আমি ইনবাগমেন্ট করতেছি, ইনবাগমেন্টের হাইট হলো 20 ফিট, তো ইনবাগমেন্টের হাইট যদি 20 ফিট হয়, তাহলে 20 ফিটের সয়েল ক্যাপাসিটি সম্পর্কে আমাকে জানতে হবে, কিন্তু দেখা যাবে 20 ফিটের ভিতরে 4 বা 5 ধরনের আলাদা আলাদা লেয়ার আছে, তাহলে তার স্ট্রেংথ কিন্তু ভ্যারি করবে। তারপরে ওয়াটার টেবিল লোকেশন, ডেফিনেটলি বিশেষ করে যদি ক্লে সয়েল হয়, স্যান্ডি সয়েলে অতটা না হলো, ক্লে সয়েলে পানি আসার কারণে, এটা আমরা প্লাস্টিসিটি অ্যান্ড স্ট্রাকচার অফ সয়েলে দেখে আসছি যে ফাইন গ্রেইন সয়েলে ওয়াটার আসার কারণে সে কি সলিড অবস্থা থেকে লিকুইড অবস্থা পর্যন্ত ট্রান্সফার করতে হতে পারে। সো এখানে ওয়াটার টেবিলের একটা বিশাল বড় ফ্যাক্টর আছে। তারপর ড্রেনেজ ফেসিলিটিস, তো এইটাও আমরা কিন্তু কম্প্রেসিবিলিটি, বিশেষ করে কম্প্রেসিবিলিটি চ্যাপ্টারে দেখে আসছি যে ড্রেনেজ ফেসিলিটিস কিন্তু খুব একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। ড্রেনেজ ফেসিলিটিস যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু স্ট্রেংথটা ভালো হয়, আর ড্রেনেজ ফেসিলিটিস ভালো না থাকলে তখন কিন্তু হয় না। তো একটা সয়েল বর্তমানে আমি ড্রাই সিজনে একরকম চিন্তা করতেছি, বৃষ্টির সিজনে বৃষ্টি হবে, পানি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু ড্রেনেজ ফেসিলিটিস ভালো হলে পানি চলে যাবে, আর না হলে পানিটা স্ট্যাগেন্ট হয়ে ওই সিজনটাতে স্ট্রেংথ কিন্তু চেঞ্জ হবে। তো এরকম অনেকগুলো বিষয় আছে। তারপর টাইপ এন্ড নেচার অফ কনস্ট্রাকশন, স্ট্রেস হিস্টোরি, দুটো যদি একসাথে বলি, আমরা গত টপিকস যেটা ছিল আমাদের কম্প্রেসিবিলিটি অফ সয়েল, সেখানে আমরা দেখেছি যে নরমালি কনসোলিডেটেড সয়েল, ওভার কনসোলিডেটেড সয়েল কিভাবে তাদের ভ্যালুগুলো ফ্লাকচুয়েট করে। তারপরে স্ট্রাকচারাল ডিস্টারবেন্স, যে আমি যে কাজ করব, কাজ করার সময় আমি সয়েলটাকে ডিস্টার্ব করব কিনা। হ্যাঁ, আমার যে জায়গায় মাটি কাটার দরকার আমি যদি প্রপার ওয়েতে না কাটতে পারি, আশেপাশের মাটিকে আমি ফুটিংটা যেখানে দিব, আমি ফুটিংটা চিন্তা করছি 6 ফিটে দিব, কিন্তু মাটি কাটার সময় দেখা গেছে 6.5-7 ফিট পর্যন্ত মাটিকে ডিস্টার্ব করে ফেলছে, তারপরে আবার কিছুটা বালি ফেলছে বা মাটি ফেলে আবার লেভেল করার চেষ্টা করছে, কিন্তু একবার যে ডিস্টার্ব হয়ে গেল সে কিন্তু আর আগের মতন খুব একটা। তো স্ট্রাকচারাল ডিস্টারবেন্স বা হতে পারে, কাজের কারণে অনেক সময় হতে পারে, তো এই ধরনের। আর কেমিক্যাল অ্যাকশন বা এনভায়রনমেন্টাল কন্ডিশন, ডেফিনেটলি এগুলোরও তো এফেক্ট আছেই। ফ্রস্টিং হয়, বিশেষ করে আমাদের দেশে না, যেসব জায়গায় বরফ পড়ে সেই জায়গাগুলোতে তাপমাত্রা চেঞ্জের কারণে সয়েলের ক্যাপাসিটি চেঞ্জ হয়। আর কেমিক্যাল অ্যাকশন তো ডেফিনেটলি, কারণ বিশেষ করে ক্লে টাইপ সয়েল যেগুলো, স্যান্ডি সয়েলে না হলে ক্লে টাইপ সয়েলে, তোমরা অরিজিন অফ সয়েল টপিক্সে পড়ে আসছো, বিভিন্ন ধরনের কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে, বন্ডিং এর মাধ্যমে ক্লে পার্টিকেলগুলো তৈরি হয়। সো ওখানে যদি কিছু কেমিক্যাল নতুন করে যোগ বিয়োগ হয় তাহলে সেটা কিন্তু তার বিহেভিয়ারে অনেক ধরনের চেঞ্জ আনবে। এই
আচ্ছা, এখন আমরা এই যে সূত্রটা লিখেছিলাম টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা টেন ফাই, তার ফ্রিকশনাল কন্ট্রিবিউশনের যে বিষয়টা সেটা আমরা একটু দেখব। তো এই যে এই ডায়াগ্রামের মাধ্যমে আমি আলোচনাটা করব। তো এই ডায়াগ্রামের মাধ্যমে আলোচনাটা করার আগে আমি শুরুতেই একটা জিনিস একটু তোমাদের দেখিয়ে নিতে চাই। এটা আমরা পরের যে টপিকসটা আমরা ল্যাটারাল আর্ক প্রেসার, সেই ল্যাটারাল আর্ক প্রেসারে আমরা আরো ডিটেল পড়বো। আপাতত শুধু একটু জেনে রাখো। তার মানে এইটা যদি আমার একটা সয়েল হয়, আমি এরকম একটা সয়েল ব্লক নিয়ে নিলাম। এই সয়েলটা ধরো মাটির 8-10 ফিট নিচে আছে। তো 8-10 ফিট নিচে থাকলে কি হয়, এটার উপরে কি এরকম একটা ভার্টিক্যালি ফোর্স কাজ করে, এটার উপর একটা ভার্টিক্যালি ফোর্স কাজ করে। আবার ভার্টিক্যালি ফোর্স কাজ করলে নিচের মাটি আবার সে কি করে, এরকম একটা রেজিস্ট্যান্স দেয়। এরকম দুই দিক থেকে রেজিস্ট্যান্স দিলে সে আবার এইদিকে একটা ফোর্স, হরিজন্টাল ফোর্স কিন্তু জেনারেট করে। এটাকে কনফাইন্ড স্ট্রেস বলে। এই যে ছবিটা দেখতেছি এটা হলো সয়েলের কনফাইন্ড অবস্থা। এখন এই কনফাইন্ড অবস্থার সাথে অ্যাডিশনাল একটা ফোর্স আমি যোগ করে দিলাম। এই অ্যাডিশনাল ফোর্সটাই হলো আমার এই যে বিল্ডিং এর লোড, যেটাকে আমি ডেল সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে, যেটাকে আমি ডেল সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করছি, এইটাই। তো এই যখন অ্যাডিশনাল ফোর্স আসে সেটার কারণে কিছু এই হরিজন্টাল ফোর্সও ধীরে ধীরে বাড়তে থাকে। কিভাবে বাড়ে, কত পরিমাণে বাড়ে, এইটার ব্যাপারে আমি আজকে আলোচনা করব না। এটা আমরা নেক্সট টপিক যেটা বললাম ল্যাটারাল আর্ক প্রেসার, সেখানে আলোচনা করব। কিন্তু আপাতত জেনে রাখো যে ভার্টিক্যাল প্রেসার বাড়লেও একটা হরিজন্টাল প্রেসার বাড়ে, বা একটা সয়েলের উপরে ভার্টিক্যাল প্রেসার আসলে একটা হরিজন্টাল প্রেসারও কি করে, জেনারেট করে। আচ্ছা, এবার আসি ফ্রিকশন। ফ্রিকশনের ইস্যুটা নিয়ে এবার এটার আলোচনায় আসি। এই যে এখানে একটা ব্লক দেখা যাচ্ছে, ব্ল্যাক ব্লক, এই ব্লকটাই হলো আমার সয়েল। আর আমি এই যে কি বলে, আমরা কিছুক্ষণ আগে আমি তোমাদের ছবিটা দেখাই আসছিলাম, সেখানে কি এরকম একটা ইনক্লাইন প্লেনে ফেল করবে সয়েল, ইনক্লাইন প্লেনে ফেল করবে। তো এখানে বোঝানোর সুবিধার্থে তোমাদের 1-2 অ্যানালাইটিক মেকানিক্স এর সাথে একটু মিলানোর জন্য এই ইনক্লাইন প্লেনটাকেই এই হরিজন্টাল প্লেনে রিপ্রেজেন্ট করা হয়েছে। তার মানে এখানে যে জিনিসটা তুমি ইনক্লাইন্ড অবস্থায় দেখছো, অ্যাকচুয়ালি সেটাই হলো এখানে হরিজন্টাল প্লেন। তার মানে এই প্লেন বরাবর ফেল করবে, ইট মিনস আমার এইখানে বিষয়টা এই হরিজন্টাল প্লেনেই ফেল করবে। ওকে, আচ্ছা, এবার হলো একটা পার্টিকেল সয়েল, তার সেলফ ওয়েট একটা থাকবে W, তার একটা সেলফ ওয়েট W থাকবে, সেই অনুযায়ী একটা রিঅ্যাকশন আসবে, যেটাকে আমরা নর্মালি N দ্বারা রিপ্রেজেন্ট করি। এবং আমি তোমাদের এই কিছুক্ষণ আগেই বলেছি, একটা ভার্টিক্যাল ফোর্স থাকলে সেখানে অবশ্যই একটা হরিজন্টাল ফোর্সও কি হয়, ইন্ট্রোডিউস হয়ে যায়। কিভাবে ইন্ট্রোডিউস হয় নেক্সট টপিকস আলোচনা হবে। তো ডাব্লিউ একটা ফোর্স তৈরি হচ্ছে, আর একটা হরিজন্টাল ফোর্স আমি এখানে ধরে নিলাম P1 তৈরি হয়ে গেছে। এখন P1 যখন তৈরি হবে, আর ফেইলার সারফেস কোনটা, ফেইলার প্লেন ধরতেছি আমরা, এটাকে ফেইলার প্লেন। তাহলে এই ফেইলার প্লেনে আমার একটা রেজিস্ট্যান্সও তৈরি হবে। সেই রেজিস্ট্যান্সটাকে আমি কি বলতেছি, F1 বলতেছি। তো যতক্ষণ পর্যন্ত ফেল না করবে ততক্ষণ পর্যন্ত ফ্রিকশনাল ফোর্স আর হরিজন্টাল ফোর্স কি সমান, এবং তাদেরকে কিভাবে বের করে, যে মিউ এন দ্বারা ক্যালকুলেশন করে বের করা যায়। তো তাদেরকে যদি মিউ এন দ্বারা আমি ক্যালকুলেশন করে বের করতে পারি, তাহলে এটা আমি করলাম। আচ্ছা, আর আমরা এর আগেও ম্যাথমেটিক্সে পড়ে আসছি, কোনো একটা সিস্টেমে যদি একটা ভার্টিক্যাল ফোর্স আর একটা হরিজন্টাল ফোর্স কাজ করে, তবে তাদের একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্স কিন্তু কাজ করে। এখানে দেখো এই যে রেজাল্টেন্ট আর এ জেনারেট করে যাবে, বাই ডিফল্ট একটা আর এ জেনারেট করে যাবে। এই রেজাল্টেন্ট ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, সেই অ্যাঙ্গেলটাকে বলছে আলফা। এই রেজাল্টেন্ট ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, এই অ্যাঙ্গেলটাকে বলতেছে আলফা। তার মানে একটা লোড, ভার্টিক্যাল লোড কাজ করতেছে, তার কারণে একটা হরিজন্টাল ফোর্স জেনারেট করেছে, এবং হরিজন্টাল ফোর্সের কারণে ফেইলার প্লেনে একটা রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, যেটাই হলো স্ট্রেংথ, সেটা ফ্রিকশনাল ফোর্স। আর ভার্টিক্যাল ফোর্স আর হরিজন্টাল ফোর্সের কারণে একটা রেজিস্ট্যান্সও তৈরি হয়েছে, যে রেজিস্ট্যান্সটা ভার্টিক্যালের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, সেই অ্যাঙ্গেলটাকে বলছি আমরা আলফা। এবার আমরা যদি একটু নিচের ডায়াগ্রামে আসি, নিচের ডায়াগ্রামে আসলে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো, যত ভার্টিক্যাল ফোর্স বাড়াবো তত কিন্তু হরিজন্টাল ফোর্সও বাড়বে, আর হরিজন্টাল ফোর্সও যত বাড়বে ফ্রিকশনাল ফোর্সও কি হতে থাকবে, বাড়তে থাকবে। ভার্টিক্যাল ফোর্সও বাড়তে থাকবে, কিছুক্ষণ আগে আমি দেখেছি হরিজন্টাল ফোর্সও বাড়বে, হরিজন্টাল ফোর্সও যত বাড়বে ফ্রিকশনাল ফোর্সও বাড়বে, আর ফ্রিকশনাল ফোর্সও যত বাড়বে এই রেজাল্টেন্টের অ্যাঙ্গেল আলফা যেটা ভার্টিক্যালের সাথে আছে, এইটার ভ্যালুও কিন্তু বাড়তে থাকবে, ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। বাড়তে বাড়তে এমন একটা সময় চলে আসবে, যেটা যে ফোর্থ ফিগার, এমন একটা সময় চলে আসবে যে এই আমার হরিজন্টাল ফোর্সের ভ্যালু এতটাই বেশি হয়ে গেছে, যেটা এই ফ্রিকশনাল ফোর্সের চাইতে বেশি। তো ফ্রিকশনাল ফোর্সের চাইতে হরিজন্টাল ফোর্স যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমার এই যে সয়েল পার্টিকেল যেটা আছে, এইটা কিন্তু এই ফেইলার প্লেন বরাবর কি করবে, এই বরাবর স্লাইড করা
শুরু করে যাবে। সো ফেইলার প্লেন বরাবর যখনই স্লাইড করে যাবে আমি বলবো কি সয়েলটা ফেল করে গেছে। তাহলে ঠিক ওই মুহূর্তে সয়েলের এই যে ফ্রিকশনাল যে ফোর্সটা, এই ফ্রিকশনাল ফোর্সটাকে আমি বলবো তার স্ট্রেংথ বা টাউ। আর ওই মুহূর্তে রেজাল্টেন্ট ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেলটা তৈরি করে সেই অ্যাঙ্গেলটাকেই তখন আর আলফা না বলে তখন সেটাকেই বলবো আমি ফাই। বুঝা গেছে? তার মানে আমি ভার্টিক্যাল ফোর্সটা বাড়ানোর কারণে হরিজন্টাল ফোর্স বাড়বে। হরিজন্টাল ফোর্সটা বেড়ে যখন সিচুয়েশনটা এমন চলে আসবে যে আমার সয়েলটা ফেল করে যাচ্ছে, ফেইলারের ঠিক আগ মুহূর্তে যে রেজিস্ট্যান্স সেটাই হলো তার, বা যে ফ্রিকশন সেটাই হলো তার স্ট্রেংথ টাউ। আর ওই মুহূর্তের অ্যাঙ্গেলটাকেই আমি বলবো অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। এবার আমি যে ইকুয়েশন লিখে আসছিলাম টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা ট্যান ফাই, সেটা কিভাবে আসে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানের এই ফেইলারের মুহূর্তে অ্যাঙ্গেলটাকে যদি ট্যান ফাই বলি, তাহলে আমরা ট্যান ফাই ইকুয়াল টু কি লিখতে পারি? আমরা ট্যান ফাই ইকুয়াল টু লিখতে পারি tan phi ইকুয়াল টু কি? আমরা জানি tan phi ইকুয়াল টু কি? হাইট বাই বেস। এখন আমার এইটা যদি অ্যাঙ্গেল হয় ফাই, এই অ্যাঙ্গেলটাও কত হবে? ফাই হবে। এই অ্যাঙ্গেলটাও ফাই হবে। ফাই এর পারপেন্ডিকুলারে কে থাকে? লম্ব বা হাইট থাকে। তাহলে এটা হলো আমার লম্ব। তাহলে এইটা এবং ফ্রিকশনাল ফোর্স সেম। তাহলে ফ্রিকশনাল ফোর্সকে আবার কি লিখতে পারি? মিউ এন লিখতে পারি। সো tan phi ইকুয়াল টু লম্ব বাই ভূমি। সো লম্ব হলো আমার ফ্রিকশনাল ফোর্স এফ। তাহলে ফ্রিকশনাল ফোর্সটাকে যদি আমি এখানে লিখি, এইখানে ফ্রিকশনাল ফোর্সটাকে আমি লিখবো, আচ্ছা, আর ভূমিটা কোনটা? ভূমি হলো গিয়ে এই যে ভার্টিক্যাল ফোর্স, এই যে ডাব্লিউ বা এন, যেটা দ্বারাই আমি এটাকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, যেটা দ্বারাই আমি রিপ্রেজেন্ট করি, তাহলে এটাকে এন দ্বারা রিপ্রেজেন্ট করি, যেহেতু আমি ফ্রিকশনাল ফোর্স রিঅ্যাকশন নিয়েছি, একই কথা, আমি এন নিয়ে নিলাম। তাহলে লম্ব বাই ভূমি, এটা হলো অ্যাঙ্গেল, তাহলে এটা লম্ব আর এটা কি? ভূমি, হাইট, আর এটা কি? বেস। তাহলে tan phi ইকুয়াল টু এফ বাই এন। এখন এই যে আমার এন বলি আর এফ বলি, দুইটাই কাজ করতেছে কোথায়? ফেইলার প্লেনে। তো দুইটাই যেহেতু ফেইলার প্লেনে কাজ করতেছে, এরিয়াটা কোথায় হবে? এই ফেইলার প্লেনেই এরিয়া হবে। তার মানে বোথ দ্য কেসেস তারা একই এরিয়ার উপরে কাজ করতেছে, একই সারফেস এরিয়ায় তারা কাজ করতেছে। তো একই সারফেস এরিয়া যদি তারা কাজ করেন, তাহলে তাদেরকে আমি কি করতে পারি? একই এরিয়া তারা ভাগ করে দিতে পারি। আমি ধরে নিলাম সেই এরিয়ার ভ্যালু এ, তাহলে এটাকে এরিয়ার দিয়ে ভাগ করে দিলাম। এটাকে যদি এরিয়া দিয়ে ভাগ করে দেই, তাহলে এরিয়া দিয়ে ভাগ করলে কি লেখা যায়? আমার এখানে ফ্রিকশনাল ফোর্স বাই এরিয়া, তার মানে কি? ফ্রিকশনাল স্ট্রেসের সিম্বলটা কি? টাউ। আর আমার এটা কি? নর্মাল ফোর্স বাই এরিয়া, নর্মাল ফোর্স আর বাই নর্মাল এরিয়ারটা কি? সিগমা। হ্যাঁ, এবং এই সিগমা কোথা থেকে? যে আমি লোড যত বাড়াচ্ছি সেটাই তো এই সিগমার ভ্যালুর সমান। তাহলে এদেরকে যদি পাশাপাশি আকারে লিখি, তাহলে কি আসে? টাউ ইকুয়াল টু সিগমা tan phi। ঠিক আছে, লেখাগুলো একটু অস্পষ্ট, যাই হোক আমার মনে হয় বোঝা যাচ্ছে যেহেতু আমি বলতেছি। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি টাউ ইকুয়াল টু সিগমা tan phi। সো এইটা আসতেছে আমাদের ফ্রিকশন থেকে। সো যখন শুধু ফ্রিকশন কাজ করবে তখন আমরা টাউ ইকুয়াল টু সিগমা tan phi পেয়ে যাই। আর যদি আমার সয়েলে কোহেশন থাকে, তাহলে আনকনফাইন্ড কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট থেকে আমি কোহেশন বা সি এর ভ্যালু বের করতে পারবো। তখন এই সিটাকে এটার সাথে জাস্ট সিম্পলি যোগ করে দিলেই চলে আসে। তাহলে আমি একদম শুরুতে যে ইকুয়েশন লিখেছিলাম টাউ ইকুয়াল টু সি প্লাস সিগমা tan phi, তাহলে সেই ইকুয়েশনটা কিন্তু আমরা এখানে ইজিলি জেনারেট করে ফেলতে পারলাম। তাহলে আজকে যে আলোচনাগুলো হলো, যে সয়েলের স্ট্রেংথ কি, কেন শেয়ার স্ট্রেংথ বলবো, কি কি ফ্যাক্টর কন্ট্রিবিউট করে, কোন ধরনের সয়েলে কতটুকু ফ্যাক্টর কাজ করে, এবং এই আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন টাউ ইকুয়াল টু সিগমা tan phi কিভাবে বের করা হয় সেটা আমরা দেখে নিলাম। আর এরপরে কনসেপ্ট অফ কোহেশন, যেটা অলরেডি আলোচনা করা হয়ে গেছে আগে, তো এটাও একটু দেখে নিবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।